বাংলাদেশ বিষয়াবলীর সংস্কৃতি ও ঐতিহ্য সংক্রান্ত এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা শিখব বাংলা সাহিত্য সম্পর্কে, বাংলাদেশের শিল্প সংস্কৃতি সম্পর্কে, বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব, ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থাপনা সম্পর্কে নানা প্রয়োজনীয় ও টুকিটাকি তথ্য, যেগুলো পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাতে পারব। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে বাংলা সাহিত্য সম্পর্কে জানতে গিয়ে আমাদের জানতে হবে চর্যাপদ সম্পর্কে। বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম যে নিদর্শনটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে সেটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, আর চর্য এই শব্দটির অর্থ হচ্ছে আচরণ। সর্বপ্রথম চর্যাপদের ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের সময়কাল হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী। এখন আমরা চর্যাপদ সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। চর্যাপদের সবচেয়ে বেশি পদের রচয়িতা হচ্ছেন কান্নপা। তিনি 13টি পদ বা কবিতা রচনা করেছেন, আর সংখ্যাধিক্যে তার পরপরই অবস্থান করছেন ভুসুকুপা। এই পা শব্দটার অর্থ কিন্তু কবি। চর্যাপদের যারা কবি ছিলেন তারা সিদ্ধাচার্য নামে পরিচিত ছিলেন। আবিষ্কৃত পুঁথিটিতে 50টি চর্যায় মোট 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। চর্যাপদের প্রধান প্রধান কবিগণ হচ্ছেন লুইপা, কান্নপা, ভুসুকুপা, সবরপা ইত্যাদি। পরবর্তীতে আমরা যেটি জানবো সেটি হচ্ছে চর্যাপদের আবিষ্কারক কে এবং সেটি কত সালে আবিষ্কার হয়েছে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে 1907 সালে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি মোট 46টি পূর্ণাঙ্গ ও একটি খণ্ডিত পদ পেয়েছিলেন। পুঁথিটির মধ্যে কয়েকটি পাতা ছেঁড়া ছিল। মূল পুঁথির পদের সংখ্যা ছিল 51টি। এই তথ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে চর্যাপদের মূল পুঁথির পদের সংখ্যা ছিল 51টি। আশা করি চর্যাপদ সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা জানতে পেরেছি। তারপর এখন আমরা বাংলা সাহিত্যে কোন উপন্যাস, কোন সাহিত্য কিংবা কোন জিনিসটি প্রথম হয়েছে, যেগুলো তাদের মধ্যে গুরুত্বপূর্ণ, সেগুলো সম্পর্কে একটু জানব। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করে পর্তুগিজরা। এখন প্রশ্ন আসতে পারে, বাংলা ব্যাকরণ বাঙালিরা রচনা করার আগে পর্তুগিজরা কেন রচনা করলো? সেটির উত্তরটিও দিয়ে দিচ্ছি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য কিংবা উপনিবেশ স্থাপন করার জন্য কিংবা ধর্ম প্রচারের জন্য অনেক সময় আমাদের দেশে অনেক মানুষ এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো তাদের এখানে থাকার জন্য এবং নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলা ভাষায় যোগাযোগ স্থাপন করতে পারা। এই কারণটিতেই পর্তুগিজরা প্রথম বাংলা ব্যাকরণ রচনা করে। তারপর আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে পদ্মিনী উপাখ্যান। এটির রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের সর্বপ্রথম মহাকাব্য, এর নাম আমরা অনেকেই জানি, সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। বাংলা কুরআন শরীফের সর্বপ্রথম অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন। অর্থাৎ নামটি দেখেই আমরা বুঝতে পারছি যে বাংলায় যিনি প্রথম কুরআন শরীফটি অনুবাদ করেছেন তিনি ধর্ম অনুসারে একজন মুসলিম কিন্তু ছিলেন না। তারপর বাংলা সাহিত্যের প্রথম কথ্যরীতির প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। বাংলায় টি.এস. ইলিয়টের প্রথম অনুবাদক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কথোপকথন। এটির রচয়িতা হচ্ছেন উইলিয়াম কেরি। তিনি একজন মিশনারি ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। তিনি ছিলেন একজন ব্রিটিশ খ্রিস্টান ধর্মপ্রচারক। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসটির নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। এটির রচয়িতা
প্যারীচাঁদ মিত্র। তবে এটিকে সার্থক বাংলা উপন্যাস বলা হয় না। এরপরই আমরা দেখতে পাচ্ছি বাংলা উপন্যাসের জনক হিসেবে আমরা চিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ঢাকার প্রথম বাংলা ছাপাখানা হচ্ছে বাংলা প্রেস। এই ছাপাখানাটি 1860 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর এখন আমরা কিছু কবি ও ঔপন্যাসিকদের বিখ্যাত রচনা সম্পর্কে জানব, যেগুলো বিভিন্ন মেধা যাচাইমূলক পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। শুরু করা যাক তাহলে। তিলোত্তমা সম্ভব ও চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। অগ্নিবীণা বিষের বাঁশি এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। সোনার তরী এবং গীতাঞ্জলি এই কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলে রাখা ভালো যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পেয়েছিলেন। তারপর রূপসী বাংলা এই কাব্যগ্রন্থটি লিখেছেন জীবনানন্দ দাশ। সাঁঝের মায়া এই কাব্যগ্রন্থটি বেগম সুফিয়া কামালের। আর আমাদের সবারই পরিচিত নকশি কাঁথার মাঠ এই কাব্যগ্রন্থটি লেখা জসিমউদ্দিনের, যাকে আমরা পল্লীকবি হিসেবে সবাই চিনি। খোয়াবনামা এই উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। শহীদুল্লাহ কায়সারের সংক্ষিপ্ত এই উপন্যাসটি কিন্তু খুবই জনপ্রিয় ও বিখ্যাত একটি উপন্যাস। হাজার বছর ধরে এই উপন্যাসটি লিখেছেন জহির রায়হান। লাল সালু যে উপন্যাসটিও আমাদের অনেকেরই খুব পরিচিত, সেটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। কৃতদাসের হাসি এই উপন্যাসটি লিখেছেন শওকত ওসমান। সূর্য দীঘল বাড়ি এই উপন্যাসটি লিখেছেন আবু ইসহাক। আর পদ্মা নদীর মাঝি যে উপন্যাসটি আমরা প্রায় সকলেই পড়ে এসেছি, তার রচয়িতা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আশা করি কবি ও ঔপন্যাসিকদের যে বিখ্যাত রচনাগুলো সম্পর্কে আমাদের জানা প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে জানতে পেরেছি। তারপর এখন আমরা বাংলা নাট্যকার ও নাটক সম্পর্কে কিছু তথ্য সংক্ষেপে জেনে নেব। মাইকেল মধুসূদন হচ্ছেন শর্মিষ্ঠা ও কৃষ্ণকুমারী এই নাটক দুটির নাট্যকার। পদ্মা পার ও বেদের মেয়ে এই নাটকের নাট্যকার হচ্ছেন জসিমউদ্দিন। আলেয়া ঝিলিমিলি এটি কাজী নজরুল ইসলামের নাটক। রক্তকরবী ডাকঘর এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। মুনির চৌধুরীর বিখ্যাত নাটক হচ্ছে কবর এবং রক্তাক্ত প্রান্তর। নীল দর্পণ যেটি কিনা ইংরেজদের নীল চাষীদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারকে দেখাতে গিয়ে রচনা করা হয়েছিল, সেটির নাট্যকার হচ্ছেন দীনবন্ধু মিত্র। জমিদার দর্পণ এই নাটকটির নাট্যকার হচ্ছেন মীর মশাররফ হোসেন। কীর্তনখোলা কেরামত মঙ্গল এই নাটক দুটোর নাট্যকার হচ্ছেন সেলিম আল দীন। ওরা কদম আলী এর নাট্যকার হচ্ছেন মামুনুর রশিদ। শাহজাহান এবং মেবার পতন এই দুটি নাটকের নাট্যকার হচ্ছেন দ্বিজেন্দ্রলাল রায়। বহিপীর এই নাটকের নাট্যকার হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আশা করি বাংলা সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট যে নাটকগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আমাদের জানার জন্য, সেগুলো সম্পর্কে আমরা এখানে সংক্ষেপে জেনে নিতে পেরেছি। তারপর এখন আমরা জানব কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনাম সম্পর্কে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মুকুন্দ দাস, তার উপাধি বা ছদ্মনাম ছিল চারণ কবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপাধি ছিল অপরাজেয় কথাশিল্পী। শেখ আজিজুর রহমান তার ছদ্মনাম হচ্ছে শওকত ওসমান। অর্থাৎ অনেক সময় আমরা শেখ আজিজুর রহমান এই নামটি বললে বুঝতেই পারি না যে এটা আসলে শওকত ওসমান সম্পর্কে বলা হচ্ছে, কারণ তিনি তার ছদ্মনামে এত বেশি পরিচিত। বলাইচাঁদ মুখোপাধ্যায় তার ছদ্মনাম ছিল বনফুল। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের উপাধি ছিল বাংলার মিল্টন। শান্তিপুরের কবি এটি ছিল মোজাম্মেল হকের উপাধি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির উপাধি হচ্ছে স্বপ্নাতুর কবি। বেগম রোকেয়ার উপাধি হচ্ছে
মুসলিম নারী জাগরণের অগ্রদূত। সৈয়দ আলী আহসানের ছদ্মনাম হচ্ছে চেনা কণ্ঠ। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। আলাউল, তার উপাধি হচ্ছে কবিগুরু। আর কায়কোবাদ এই ছদ্মনামটির সাথে আমরা অনেকেই পরিচিত হলেও তার যে প্রকৃত নাম কাজেমাল কোরাইশি সেটি হয়তো বা আমরা এখনই মাত্র জানলাম, তবে আশা করি পরবর্তীতে এটি আমাদের মনে থাকবে। তাহলে আমরা এখান থেকে সংক্ষেপে ও সহজে জেনে নিলাম কবি সাহিত্যিকদের উপাধি ও ছদ্মনামগুলো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপর এখন আমরা বাংলা ও অন্যান্য ভাষার কিছু মহাকাব্য সম্পর্কে জানব, যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন আসতে পারে যে অনেক সময় অনেক কবিকে আমরা বলতে শুনেছি মহাকবি। মহাকবি ব্যাপারটি আসলে কি? যারা মূলত মহাকাব্য রচনা করেন তাদেরকে মহাকবি বলে আখ্যায়িত করা হয়। এখন আমরা কয়েকটি মহাকাব্য ও তাদের লেখক সম্পর্কে জেনে নিই। মেঘনাদ বধ কাব্য, এটির রচয়িতা বা লেখক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মহাশ্মশান, এই মহাকাব্যটির রচয়িতা হচ্ছেন কায়কোবাদ। পলাশী যুদ্ধ, এটির লেখক হচ্ছেন নবীন চন্দ্র সেন। পৃথ্বীরাজ, এর লেখক যোগীন্দ্রনাথ বসু। রামায়ণ, যার লেখক হচ্ছে বাল্মীকি। রামায়ণ প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের একটি। এর শ্লোক সংখ্যা 24,000। তারপর ইনিড, যার রচয়িতা হচ্ছেন ভার্জিল। ইনিডের লেখক ভার্জিল একজন প্রাচীন রোমান কবি। এই বইটি রোমান সাম্রাজ্যের জাতীয় মহাকাব্যের মর্যাদা লাভ করে। তারপর প্যারাডাইস লস্ট, এর লেখক হচ্ছেন মিল্টন। প্যারাডাইস লস্ট বাইবেলের কাহিনী নির্ভর একটি মহাকাব্য। এরপর মহাভারত, যার লেখক হচ্ছেন বেদব্যাস। আগেই আমরা রামায়ণ সম্পর্কে জেনেছি, এখন আমরা জানছি মহাভারত সম্পর্কে। মহাভারতের শ্লোক সংখ্যা প্রায় 1 লক্ষ। এরপর দেখতে পাচ্ছি ইলিয়ড ও ওডিসি, এই দুটি মহাকাব্যের লেখক হচ্ছেন মহাকবি হোমার। তিনি একজন প্রাচীন গ্রিক কবি। আশা করি বাংলা ও অন্যান্য ভাষার কিছু জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ মহাকাব্য সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারপর এখন আমরা কিছু প্রাচীন গ্রন্থ ও তাদের প্রণেতাদের নাম জানব, যেগুলো আগের স্লাইডেও আমরা একটু একটু দেখেছি। যেমন মহাভারত, যার প্রণেতা হচ্ছেন বেদব্যাস, এবং রামায়ণ, যার প্রণেতা হচ্ছেন বাল্মীকি। এখন আমরা ইবনে বতুতার যে গ্রন্থ সেটি সম্পর্কে জানব। ইবনে বতুতা, তিনি তো আমাদের অনেকের কাছে একজন পর্যটক হিসেবে পরিচিত। তারই গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহালা। ইবনে বতুতা ছিলেন একজন মরক্কান মুসলিম পর্যটক। তিনি 1333 সালে সিন্ধের পাঞ্জাব পৌঁছানোর মাধ্যমে ভারতবর্ষ ভ্রমণে আসেন। এরপর ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশের বিভিন্ন স্থানে তিনি ভ্রমণ করেন। বাংলাদেশে তিনি সিলেটের হযরত শাহজালালের সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে মরক্কোতে ফিরে গিয়ে তিনি তার এই সম্পূর্ণ ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করেন। 1355 সালে কিতাবুল রিহলা বইটি লিপিবদ্ধ করা শেষ হয়। তারপর কাদম্বরী, এই গ্রন্থটির প্রণেতা বা রচয়িতা হচ্ছেন বাণভট্ট। বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি। কাদম্বরী, এই যে উপন্যাসটি রয়েছে সেটি একটা বিখ্যাত প্রাচীন গ্রন্থের অংশ। তারপর কালিদাস হচ্ছেন রঘুবংশ, এই গ্রন্থটির প্রণেতা। অর্থশাস্ত্র, এর প্রণেতা হচ্ছেন কৌটিল্য। দানসাগর, এই গ্রন্থটির প্রণেতা হচ্ছেন রাজা বল্লাল সেন। তিনি ছিলেন সেন রাজবংশের দ্বিতীয় রাজা। এখন আমরা শিল্প সংস্কৃতি সম্পর্কে আরো কিছু ব্যাপার জেনে নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পল্লীগীতির গায়ক হিসেবে আমরা চিনি আব্বাস উদ্দিনকে। তিনি ছিলেন প্রথম মুসলমান গায়ক যিনি আসল নাম ব্যবহার করে এবং তার গানের রেকর্ড সে আসল নামটি ব্যবহার করে বের করেন। রেকর্ডগুলো বাণিজ্যিকভাবে সফল ছিল, তাই অন্যান্য হিন্দু ধর্মের গায়করাও মুসলমান ছদ্মনাম ধারণ করে গান রেকর্ড করতে থাকেন। তিনি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, গোলাম মোস্তফার
লেখা লিরিকে গান গেয়েছেন। তার কিছু বিখ্যাত গান হচ্ছে ও কি গাড়িয়াল ভাই, তোরসা নদী উথাল পাথাল, কারবা চলে নাও, প্রেম জানে না রসিক কালাচান ইত্যাদি। তারপর উদীচী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা হচ্ছেন সত্যেন সেন। তিনি ছিলেন একজন প্রগতিশীল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী, সাহিত্যিক এবং শ্রমিক সংগঠক। তিনি 1969 সালে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ এক ঝাঁক তরুণ নিয়ে এই উদীচী গঠন করেন। 1968 থেকে 1971 সালে বাঙালির সার্বিক মুক্তি চেতনাকে ধারণ করে তারা গড়ে তোলেন একটি সাংস্কৃতিক আবহ। তারপর বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া গায়িকা হচ্ছেন ফেরদৌসী রহমান। গম্ভীরা এই গানটির উৎপত্তি পশ্চিমবঙ্গের মালদহে। বাংলার টপ্পা গানের প্রবর্তক হচ্ছেন নিধুবাবু। তারপরের যেটি রয়েছে অর্থাৎ ঠাকুরমার ঝুলি, এটির সাথে আমরা অনেকেই পরিচিত, যার লেখক সম্পর্কে আমরা জানব, তিনি হচ্ছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। পাঁচালী গানের বিখ্যাত কবি হচ্ছেন দাশরথী রায়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভাওয়াইয়া গান দুটি নদীর সাথে পরিচিত, একটি হচ্ছে তিস্তা এবং অপরটি হচ্ছে ধরলা। তারপর আমরা দেখতে পাচ্ছি মনসুর বয়াতির অমর সৃষ্টি দেওয়ানা মদিনা। রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠানের নাম হচ্ছে ছায়ানট, যেটি এখনো অনেক মানসম্পন্ন শিল্পী তৈরি করছে। ইউনেস্কো বাউল গানকে একটি বিমূর্ত ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আশা করি শিল্প সংস্কৃতি সম্পর্কে এই অ্যাডিশনাল তথ্যগুলো আমরা বুঝতে পেরেছি। তারপর এখন আমরা বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে জানব। উপমহাদেশে চলচ্চিত্রের জনক হচ্ছেন হীরালাল সেন। তার জন্ম হয়েছিল মানিকগঞ্জ জেলায়। উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র আলিবাবা ও 40 চোর, যেটির নির্মাণকাল ছিল 1903 সাল, সেটির পরিচালক ছিলেন হীরালাল সেন। তারপর বাংলাদেশে চলচ্চিত্রের জনক হচ্ছেন আব্দুল জব্বার খান। বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে মুখ ও মুখোশ, এটি নির্মাণ হয়েছিল 1956 সালে। বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী পূর্ণিমা সেনগুপ্ত এবং প্রথম মুসলিম অভিনেত্রী ছিলেন বনানী চৌধুরী। বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার হিসেবে আমরা চিনি জহির রায়হানকে। তার প্রথম চলচ্চিত্র কখনো আসেনি। মুক্তিযুদ্ধের উপর বাংলাদেশের প্রথম চলচ্চিত্রটির নাম হচ্ছে ওরা 11 জন। অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা ছবি হচ্ছে মাটির ময়না, যেটি মনোনয়ন পেয়েছিল 2002 সালে। উপমহাদেশের প্রথম মুসলিম চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলাম। আশা করি এই তথ্যগুলো আমরা মনে রাখতে পারব। এখন আমরা নদী কেন্দ্রিক কয়েকটি চলচ্চিত্রের নাম জেনে নিব। পদ্মা নদীর মাঝি 1993 সালে নির্মিত এই চলচ্চিত্রটির পরিচালক ছিলেন গৌতম ঘোষ। তিতাস একটি নদীর নাম, এটি নির্মাণকাল 1973 সাল, এর পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক। হালদা এটি একটি নদীর নাম, যা আমরা অনেকেই জানি। এই চলচ্চিত্রটিও নদী কেন্দ্রিক, যেটি নির্মিত হয়েছে 2017 সালে এবং এর পরিচালক হচ্ছেন তৌকির আহমেদ। আশা করি বাংলাদেশের চলচ্চিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানতে পেরেছি। তারপর এখন আমরা বাংলাদেশের দুজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের নাম জানব। শুরু করা যাক তাহলে। প্রথমেই আমরা জানব জহির রায়হান সম্পর্কে, যিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন পরিচালক। জহির রায়হান একাধারে চলচ্চিত্রকার এবং প্রখ্যাত সাহিত্যিক। আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে, হাজার বছর ধরে তার রচনা। তার নির্মিত সঙ্গম পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র। জীবন থেকে নেওয়া, বেহুলা, কাচের দেওয়াল, আনোয়ারা ইত্যাদি তার বিখ্যাত চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ চলাকালীন তার নির্মিত স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট অসামান্য কিছু প্রামাণ্যচিত্র এবং 71-এর জলজ্যান্ত প্রামাণ্য দলিল। 1972 সালের 30 জানুয়ারি তিনি তার ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিখোঁজ ও শহীদ হন।
তারপর এখন আমরা জানব সত্যজিৎ রায় সম্পর্কে। তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জ জেলায়। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক ও সঙ্গীত পরিচালক হিসেবে আমরা সত্যজিৎ রায়কে চিনি। তিনি চলচ্চিত্রের পাশাপাশি অমর হয়ে আছেন ফেলুদা, শঙ্কু সিরিজের সাহিত্য রচনা করে। তিনি একমাত্র বাঙালি চলচ্চিত্রকার যিনি কিনা অস্কার পেয়েছেন। তার কালজয়ী চলচ্চিত্র পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, নায়ক মহানগর, প্রতিদ্বন্দ্বী, সোনার কেল্লা, অশনি সংকেত ইত্যাদি। তিনি বার্লিন চলচ্চিত্র উৎসব, মস্কো চলচ্চিত্র উৎসবেও বিশেষ পুরস্কারে ভূষিত হন। অর্থাৎ আন্তর্জাতিক স্বীকৃতির কোনো অভাব ছিল না সত্যজিৎ রায়ের। তারপর এখন আমরা আরো দুজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের সম্পর্কে জানব। একজন হচ্ছেন তারেক মাসুদ এবং আরেকজন হচ্ছেন তানভীর মোকাম্মেল। শুরু করা যাক তাহলে। তানভীর মোকাম্মেল বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্রকার। তিনি বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট। নির্মলেন্দু গুণের হুলিয়া কবিতা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে তার চলচ্চিত্র অঙ্গনের যাত্রাটি শুরু হয়। তানভীর মোকাম্মেলের বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পাড়ে, লাল সালু, জীবনঢুলি ইত্যাদি। এখন আমরা জানব তারেক মাসুদ সম্পর্কে। তিনিও বাংলাদেশের একজন প্রখ্যাত নির্মাতা। আদম সুরত এই প্রামাণ্যচিত্র দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। তার প্রথম ফিচার চলচ্চিত্র, যেটির জন্য তিনি 2002 সালে কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টরস ফোর্টনাইট সহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং এটি প্রথম বাংলাদেশি বাংলা চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশি মনোনয়ন পেয়েছিল। তার সর্বশেষ চলচ্চিত্র ছিল রানওয়ে। 2011 সালে একটি সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ নিহত হন। তারপর এখন আমরা বাংলাদেশের কিংবা এই উপমহাদেশের আরো কিছু বিখ্যাত ব্যক্তির নাম জানব এবং তাদের কীর্তি সম্পর্কেও জানার চেষ্টা করব। প্রথমেই আমরা নোবেল বিজয়ী বাঙালি হিসেবে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে। রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া মহাদেশ থেকে সাহিত্যে প্রথম নোবেল জয়ী। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদের জন্য তিনি এই পুরস্কারটি 1913 সালে অর্জন করেন। বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কা তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে সোনার তরী, মানসী, চিত্রা, বলাকা সহ আরো অনেকগুলো। নৌকাডুবি, গোরা, চোখের বালি ইত্যাদি তার রচিত বিখ্যাত উপন্যাস। তাছাড়াও তার রয়েছে অসংখ্য গান যা আমরা রবীন্দ্রসঙ্গীত হিসেবে উপভোগ করে থাকি। এমনকি তাকে বাংলা ছোট গল্পের জনকও বলা হয়। তারপর এখন আমরা অমর্ত্য সেন সম্পর্কে জানার চেষ্টা করি। অমর্ত্য সেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ, অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য 1998 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তারপর আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে। ডক্টর মোহাম্মদ ইউনুস 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য। তিনি ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করে। দারিদ্র্য বিমোচনের জন্য তার এই গ্রামীণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল বিজয় করেন। পরবর্তীতে ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো জাতীয় পুরস্কার যেমন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। যে জিনিসটি জানা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সম্প্রতি মালয়েশিয়ার আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগেও গ্লাসগো ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন আমরা জানব খ্যাতিমান দুজন বাঙালি বিজ্ঞানী সম্পর্কে। দুজনকেই আমরা চিনি। একজন হচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু, আরেকজন হচ্ছেন
সত্যেন্দ্রনাথ বসু। স্যার জগদীশ চন্দ্র বসু একজন ভারতীয় বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞান রচয়িতা। আমরা অনেকেই কিন্তু তার এই পরিচয়টি জানি না যে তিনি অত্যন্ত চমৎকার সায়েন্টিফিক বা সায়েন্স ফিকশন রচনা লিখতেন। তার গবেষণার মধ্যে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান শাখা সমৃদ্ধ বিভিন্ন আলাপ। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের জনক বলেও অভিহিত করে। তিনি পদার্থবিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন, যেমন ডিটেক্টর, রিসিভার ইত্যাদি। তার জনপ্রিয় ধারণা হলো তিনি সবার আগে আবিষ্কার করেছিলেন যে গাছের প্রাণ রয়েছে। তারপর আমরা এখন জানব সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কে। সত্যেন্দ্রনাথ বসু একজন ভারতীয় বাঙালি পদার্থবিদ। তার গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান। সত্যেন্দ্রনাথ বসু আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেন, যা পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী সত্যেন্দ্রনাথ কর্মজীবনে সংযুক্ত ছিলেন বৃহত্তর বাংলার 3 শ্রেষ্ঠ শিক্ষায়তন কলকাতা, ঢাকা ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে। সান্নিধ্য পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, মারি ক্যুরি সম্পূর্ণ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ও চমৎকার মনীষীর। স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন সত্যেন্দ্রনাথ। আশা করি আমরা এই জায়গাটিতে 5 জন ব্যক্তি সম্পর্কে যা জানতে পেরেছি সেগুলো আমরা মনে রাখতে পারবো। তারপর এখন আমরা বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গের মাঝে 4 জনের নাম জানবো, যারা হচ্ছেন কিনা খ্যাতমান বাঙালি সাধক এবং 21শ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বিজ্ঞানী। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লালন সাঁইকে। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এরপর আমরা হাছন রাজা সম্পর্কে জানব। হাছন রাজা বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। তার প্রকৃত নাম দেওয়ান হাছন রাজা। মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে এক অভূতপূর্ব সম্মিলন ঘটিয়েছিলেন হাছন রাজা। হাছন রাজার জন্ম হয়েছিল সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে। তিনি জমিদার পরিবারের সন্তান। 15 বছর বয়সে তার বাবা মারা গেলে সংসার ও জমিদারি পরিচালনার দায়িত্ব তার উপর এসে পড়ে। হাছন উদাস গ্রন্থে তার 206টি গান সংকলন করা হয়েছে। আশা করি হাছন রাজা এবং লালন সাঁই দুজন সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন আমরা জানব 21শ শতাব্দীর 2 জন বিজ্ঞানীর নাম এবং তাদের কীর্তি। একজন হচ্ছেন জামাল নজরুল ইসলাম, আরেকজন হচ্ছেন ডক্টর মাকসুদুল আলম। জামাল নজরুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট পদার্থবিদ, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ। তিনি মহাবিশ্বের উদ্ভব ও পরিণতি বিষয়ে মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। ডক্টর ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের গবেষক ছিলেন। তিনি কর্মজীবনের শুরুতে আমেরিকা ও ইংল্যান্ডের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন। ক্যামব্রিজ, প্রিন্সটন, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন, কার্ডিফ ইউনিভার্সিটি ইত্যাদিতে তিনি তার কাজের চিহ্ন রেখে এসেছেন। তারপর ডক্টর মাকসুদুল আলম, তিনি ছিলেন একজন বাংলাদেশি জিন তত্ত্ববিদ। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডাটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিন নকশা। 2000 সালে তিনি ও তার সহকর্মী রেন্ডি লার্সেন প্রাচীন জীবাণুতে মায়োগ্লোবিনের মতো এক ধরনের নতুন প্রোটিন আবিষ্কার করেন। এই আবিষ্কারের সুবাদে মাকসুদের খ্যাতি ও দক্ষতা সবার নজরে আসে। আশা করি লালন সাঁই, হাছন রাজা
মাকসুদুল আলম এবং জামাল নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানতে পেরেছি। তারপর এখন আমরা বাংলাদেশের আরো কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের নাম জানবো যারা কিনা খ্যাতিমান বাঙালি চিত্রশিল্পী। প্রথমে আমরা জানবো জয়নুল আবেদিন সম্পর্কে। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন জয়নুল আবেদিন। পূর্ব বাংলা তথা বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে তিনি আমৃত্যু চেষ্টা করেছেন। এ কারণে তাকে শিল্পাচার্য এই উপাধিটি দেওয়া হয়েছে। ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটস এটি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের তিনি সূচনা করেছিলেন। 1948 সালে ঢাকায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের, যেটিকে বর্তমানে বলা হয় বাংলাদেশ চারুকলা ইনস্টিটিউট, তার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন 1943 সালে দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিখ্যাত হয়ে ওঠেন। এছাড়াও তার বিখ্যাত শিল্পকর্মগুলো হচ্ছে 1957 সালের নৌকা, 1959 সংগ্রাম, 1971 বীর মুক্তিযোদ্ধা ইত্যাদি। তবে তিনি নিজে চিত্রাঙ্কনের চেয়ে চিত্রশিক্ষা প্রসারের জন্য অনেক বেশি সময় ব্যয় করেছেন। অনুমান করা হয় তার চিত্রিত চিত্রকর্মের সংখ্যা 3000-এরও বেশি। এরপর আমরা পটুয়া কামরুল হাসান সম্পর্কে জানব। তার প্রকৃত নাম হচ্ছে আবু শরফ মোহাম্মদ কামরুল হাসান। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজেকে পটুয়া নামে পরিচিত করতে পছন্দ করতেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে মিলিত হয়ে ঢাকায় একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন তিনি 1948 সালে। ঢাকায় চিত্রকলার চর্চা ও প্রসারের লক্ষ্যে 1950 সালে তিনি প্রতিষ্ঠা করেন আর্ট গ্রুপ। 1960 সালে তিনি ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের নকশা কেন্দ্রের প্রধান নকশাবিদ নিযুক্ত হন। পাকিস্তানি সামরিক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের রক্তপায়ী হিংস্র মুখমণ্ডল সম্মিলিত একটি পোস্টার এঁকে তিনি আলোড়ন সৃষ্টি করেন। পোস্টারটির শিরোনাম এই জানোয়ারদের হত্যা করতে হবে। পটুয়া কামরুল হাসান শিবনারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত জাতীয় পতাকার বর্তমান রূপটি প্রদান করেন। এরপর আমরা জানব এস এম সুলতান সম্পর্কে। শেখ মোহাম্মদ সুলতান, যিনি এস এম সুলতান নামে বেশি পরিচিত, তিনি ছিলেন একজন বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী। তার জীবনের মূল সুর ছন্দ তিনি খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। আবহমান বাংলার সেই ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ, প্রতিবাদ, বিপ্লব সংগ্রাম ইত্যাদি প্রতিকূলতাকে তিনি তার শিল্পের মাঝে ফুটিয়ে তুলতে পেরেছেন। তার বিখ্যাত দুটি ছবি হচ্ছে 1987 সালের হত্যাযজ্ঞ এবং 1988 সালের চর দখল। আশা করি খ্যাতনামা এই বাঙালি চিত্রশিল্পীদের সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পেরেছি। এখন আমরা কিছু ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থাপনা সম্পর্কে জানব। প্রথমে আমরা প্রাচীন বৌদ্ধ বিহার সমূহ সম্পর্কে একটু জেনে নেই। দেখতে পাচ্ছি এখানে সোমপুর বিহার। সোমপুর বিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার। পাহাড়পুরের এর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল আনুমানিক 781 থেকে 821 খ্রিস্টাব্দে এই বিহারটি স্থাপন করেন। বরেন্দ্র জয়ের পরে দেবপাল এটি নির্মাণ করেন। সম্ভবত ধর্মপালের অসমাপ্ত কাজগুলি তার যোগ্য উত্তরসূরি দেবপালের সময় শেষ করা হয়। এরপর শালবন বিহার। ময়নামতির প্রত্নতাত্ত্বিক খননস্থানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নস্থল হচ্ছে শালবন বিহার। কুমিল্লার কাছে কোটবাড়ির বর্তমান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির লাগোয়া লালমাই পাহাড়ের মধ্যবর্তী এলাকায় এটির অবস্থান। এখানে খননের ফলে পাহাড়পুর বিহারের মতো এক বিরাট বৌদ্ধ বিহার ও অন্যান্য উপকরণের সন্ধান পাওয়া গেছে। এগুলো 7 থেকে 12 শতকের বলে ধরে নেওয়া হয়। এরপরে আমরা জানব মহামণি বিহার সম্পর্কে। এই মহামণি বিহার 1883 সালে তৎকালীন মং রাজা নিপ্রুসাইন বাহাদুর বিশ্বশান্তি রাজমহামণি বৌদ্ধ চৈত্য নামে রাজবাড়ির অদূরে মানিকছড়ি ছড়ার পাশে নির্মাণ করেন।
বিহারের নাম অনুসারে ওই এলাকাটির নাম হয় মহামনি। বিহারটি নির্মাণের পর থেকে প্রতি বছর পয়লা বৈশাখে বিহারে ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধ মেলা বসে। তারপর এখন আমরা জানব সীতাকোট বিহার সম্পর্কে। এটির অবস্থান বাংলাদেশের দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত একটি বৌদ্ধ বিহার হিসেবে আমরা জানি। বিহার নির্মাণ সম্পর্কে দুটি নির্মাণ কালের কথা বলা হলেও স্তরবিন্যাস পদ্ধতিতে বিহারের কাল নির্ধারণ করা হয়নি। অবশ্য পরে বিহারটি যে খ্রিস্টীয় পঞ্চম ষষ্ঠ শতকে অর্থাৎ প্রায় ১৫০০ বছর আগে নির্মিত হয়েছিল সেটি প্রমাণ করা গেছে। এরপর আমরা জানব রাজবন বিহার সম্পর্কে। বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত। ১৯৭৭ সালে বনফান্তে লংগদু এলাকা থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য রাঙামাটি আসেন। বনফান্তে এবং তার শিষ্যদের বসবাসের জন্য ভক্তকুল এই বিহারটি নির্মাণ করে দেন। চাকমা রাজা দেবাশিস রায়ের তত্ত্বাবধানে রাজবন বিহার রক্ষণাবেক্ষণের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রতি বছর পূর্ণিমা তিথিতে রাজবন বিহার বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবরদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবন বিহার বাংলাদেশের অন্যতম বৌদ্ধ তীর্থস্থান। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাসু বিহার। এটিও বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্থানীয়রা একে নরপতির ধাপ হিসেবে অভিহিত করে। এর প্রত্নস্থলে খননের ফলে পরবর্তীতে গুপ্ত যুগের দুটি আয়তক্ষেত্রাকার বৌদ্ধ বিহার এবং একটি ক্রুশাকৃতি মন্দির আবিষ্কৃত হয়েছে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং ৬৩৮ খ্রিস্টাব্দে এখানে এসেছিলেন। তার ভ্রমণ বিবরণীতে তিনি এটিকে বিশ্ববিহার হিসেবে উল্লেখ করেছেন। খুব সম্ভবত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। তারপর এখন আমরা আরো কিছু স্থাপত্য ও নিদর্শন সম্পর্কে জানব। প্রথমে লালবাগ কেল্লা। এটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি নির্মাণকাল ১৬৭৮ সাল। মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করে, কিন্তু তিনিও সেটি শেষ করতে পারেননি। তারপর এখন আমরা দেখতে পাচ্ছি আহসান মঞ্জিল। এটি পুরনো ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পূর্বে এটি ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। ১৮৫৯ সালে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে ১৮৭২ সালে গিয়ে শেষ হয়। ১৯০৬ খ্রিস্টাব্দে এখানে এক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আমরা জানব কান্তজির মন্দির সম্পর্কে, যেটি বাংলাদেশে অবস্থিত বিখ্যাত একটি মন্দির। কান্তজির মন্দির বা কান্তনগর মন্দির বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত। মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবে পরিচিত। ধারণা করা হয় মহারাজা সুমিতধর শান্ত এখানেই জন্মগ্রহণ করেছিলেন। ১৮৯৭ সালের ভূমিকম্পে এই মন্দির ধ্বংস হওয়ার আগে রাবণেশু জন হেনরি এর গুরুত্বপূর্ণ কিছু প্রত্ননিদর্শন সংরক্ষণ করেন। তবে এখনো কান্তজির মন্দিরটির ধ্বংসাবশেষ সংরক্ষিত আছে। তার মানে নির্মাণকালের সময় যেরকমটি ছিল এখন হুবহু সেরকম না থাকলেও এমন নয় যে পুরোপুরি সেটি ধ্বংস হয়ে গেছে বা বিলীন হয়ে গেছে। এখনো আপনারা যদি দিনাজপুর ভ্রমণ করতে যান তাহলে কান্তজির মন্দিরটি দেখে আসতে পারেন। এরপর আমরা শালবন বৌদ্ধবিহার সম্পর্কে জানব। বাংলাদেশের প্রাচীন সভ্যতা নিদর্শনগুলোর মধ্যে এটি অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি হচ্ছে এই বৌদ্ধবিহারটি। তারপর দেখতে পাচ্ছি বড় কাটরা। ঢাকার চকবাজারের দক্ষিণে অবস্থিত মুঘল আমলের একটি সরাইখানা এই বড় কাটরা।
সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে 1644 থেকে 1646 খ্রিস্টাব্দে দিওয়ান, অর্থাৎ যিনি কিনা ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা, সে মীর আবুল কাসিম দ্বারা বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয়। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও এটি পরবর্তীতে মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়। তারপর আমরা জানব ওয়ারী বটেশ্বর সম্পর্কে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে 70 কিলোমিটার থেকে উত্তর পূর্বে নরসিংদী ও শিবপুর উপজেলায় অবস্থিত এই ওয়ারী বটেশ্বর দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় 2500 বছরের পুরনো। তবে 2000 খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন 14 পরীক্ষার প্রেক্ষিতে ওয়ারী বটেশ্বরের যে বসতিটি, সেই বসতিটিকে খ্রিস্টপূর্ব 450 অব্দের বলে নিশ্চিত করা হয়েছে। আশা করি স্থাপত্য ও নিদর্শন সম্পর্কে আমাদের যা যা কিছু জানার প্রয়োজন ছিল সেগুলো আমরা জানতে পেরেছি। আজকের ক্লাসটি থেকে আমরা বাংলাদেশ ও বাংলা সংস্কৃতি সম্পর্কে, শিল্প সাহিত্য সম্পর্কে এবং স্থাপত্য নিদর্শন সম্পর্কে নানা কিছু জানলাম। আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসটিতে আবারও দেখা হচ্ছে।